শেরপুর জেলার কথা দিয়েই শুরু করা যাক। শেরপুর এক আসনে নির্বাচন হয়েছিল, মানুষ ভোট দিয়েছিল। জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম পেয়েছিলেন 1,27,000 ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ডাক্তার সানসিলা জাবিন প্রিয়াঙ্কা পেয়েছিলেন মাত্র 78,000, প্রায় অর্ধেক। সাধারণ অঙ্কেই বলা যায় শেরপুরের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছিল, হাফেজ রাশেদুল ইসলামকে বেছে নিয়েছিল যিনি জামায়াতের প্রার্থী। কিন্তু আজ শেরপুর জেলার উন্নয়ন তদারকি করছেন কে? সেই হেরে যাওয়া প্রার্থী ডাক্তার প্রিয়াঙ্কা, যাকে মানুষ ভোটে হারিয়ে দিয়েছিল। তিনি এখন সংরক্ষিত আসনের এমপি হিসেবে পুরো শেরপুর জেলার উন্নয়নের নিয়ন্ত্রক। জিও লেটার ইস্যু করার ক্ষমতাও তার হাতে। ভোটে যে হেরেছে সে এখন শাসন করছে, আর যে জিতেছে সে বসে আছে ক্ষমতাহীন হয়ে। এই একটি উদাহরণের মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে ভয়াবহ বাস্তবতা। বিএনপি সরকার এবার যা করছে তা সরাসরি জনগণের রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়েছেন 36 জন। এই 36 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে বিরোধী দলের 79টি আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব। কাউকে দেওয়া হয়েছে 1টি আসন, কাউকে 2টি, কাউকে আবার সর্বোচ্চ 4টি, কাউকে কাউকে পুরো একটি জেলার দায়িত্ব। জামাতের আসন, এনসিপির আসন, 11 দলীয় জোটের আসন, চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের একমাত্র জেতা আসন, সব জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের। এমনকি রুমিন ফারহানার আসনেও একজন বিএনপির নারী এমপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু লক্ষ্য করুন একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিএনপির নিজেদের কোনো এমপির আসনে এই সংরক্ষিত নারী এমপিদের দায়িত্বই দেওয়া হয়নি। যে 6 জন স্বতন্ত্র এমপি বিএনপির প্রতি আনুগত্য দেখান, তাদের আসনেও দেওয়া হয়নি কোনো নারী এমপিকে। বিরোধী জোটের 13 জন নারী এমপির কাউকেই এ ধরনের কোনো দায়িত্বই দেওয়া হয়নি। এই চিত্রটা কি বলছে? বলছে এটা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা বিশুদ্ধ রাজনৈতিক প্রতিহিংসা। বিরোধীদের দুর্বল করার, তাদের ভোটারদের কাছে অপ্রাসঙ্গিক করার এবং 5 বছর পর আবার নির্বাচনের মাঠ নিজেদের অনুকূলে তৈরি রাখার এক দীর্ঘমেয়াদী নীল নকশা। এই নীল নকশার আবিষ্কারক অবশ্য বিএনপি নয়, এর মূল কারিগর কে বলুন তো? শেখ হাসিনা। 2009 সালে নবম সংসদ নির্বাচনের পর হাসিনা প্রথমবার এই কৌশল প্রয়োগ করেছিলেন। বিএনপির জেতা 34টি আসনে উন্নয়ন বরাদ্দের নিয়ন্ত্রণ তুলে দিয়েছিলেন আওয়ামী লীগের সংরক্ষিত নারী এমপিদের হাতে। সে সময় বিএনপি প্রতিবাদে রাজপথ কাঁপিয়েছিল, সংসদে চিৎকার করেছিল, বলেছিল এটা গণতন্ত্রের হত্যা, এটা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। আজ সেই বিএনপি একই কাজ করছে, শুধু করছে না, আরও বড় মাত্রায় করছে। হাসিনা করেছিলেন 34 আসনে, বিএনপি করছে 79 আসনে। হাসিনার শিশুরা গুরুকেও ছাড়িয়ে গেছে। কিন্তু এই একটি ঘটনা বিচ্ছিন্ন নয়, এটা বিএনপির একটি ধারাবাহিক আচরণের সাম্প্রতিক অধ্যায় মাত্র। এর আগে বিএনপি 70% জনগণের সরাসরি ভোটে জয়ী গণভোটের রায়কে পুরো বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এরপর নির্বাচন না করে, জনগণের মতামত না নিয়ে, নিয়মনীতির তোয়াক্কা না করে সবগুলো সিটি কর্পোরেশনের মেয়র পদে নিজেদের দলীয় প্রশাসক বসিয়ে দিয়েছে। আর এখন তারা বিরোধী দলের নির্বাচিত এমপিদের এলাকায় নিজেদের অনির্বাচিত নারী এমপিদের বসিয়ে দিচ্ছে। 3টি সিদ্ধান্ত, 3টি একই সুরে বলছে জনগণের রায়ের কোনো মূল্য নেই। এই প্রবণতাটা আসলে বাংলাদেশের রাজনীতির একটি সুগভীর অসুখের প্রতিফলন। এই দেশে যে দলই ক্ষমতায় আসে, প্রথম কয়েক মাস গণতন্ত্রের কথা বলে, তারপর ধীরে ধীরে ভুলে যায় যে ক্ষমতা তাদের দিয়েছে মানুষ, কোনো স্থায়ী অধিকার নয়। তারপর শুরু হয় একই পুরনো খেলা, বিরোধীদের দমন, জনগণের রায়কে ব্যবহার করা নিজেদের সুবিধা মতো। কিন্তু ইতিহাস বলে এই খেলার একটা পরিণতি আছে। বিএনপি নিজেই সেই পরিণতি দেখেছে সবচেয়ে কাছ থেকে। 2006 সালের কথা মনে করুন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিজেদের মতো সাজাতে গিয়ে ব্যর্থ হয়েছিল বিএনপি। সেই ব্যর্থতার মাসুল শুধু বিএনপি দেয়নি, দিয়েছে পুরো বাংলাদেশ। সেই একটি ভুলের কারণে বাংলাদেশ পরের 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়েছিল। লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়েছিল, গুম হয়েছিল, জেল খেটেছিল। একটি দলের রাজনৈতিক ভুলের মূল্য পুরো জাতিকে চোকাতে হয়েছিল। এখন বিএনপি আবার সেই একই পথে হাঁটছে। আর এবারও পরিণতি শুধু বিএনপির জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য ভয়াবহ হতে পারে। ভাবুন এই মানুষগুলোর কথা, যারা জামাত বা এনসিপি বা ইসলামী আন্দোলনকে ভোট দিয়েছিলেন। তারা ভোট দিয়েছিলেন কেন? কারণ তারা চেয়েছিলেন তাদের এলাকার রাস্তা হোক, স্কুল হোক, হাসপাতাল উন্নত হোক, মানুষের জীবন একটু ভালো হোক। সেই প্রতিনিধির হাত ধরেই তারা পরিবর্তন চেয়েছিলেন। কিন্তু এখন সেই উন্নয়নের বরাদ্দ নিয়ন্ত্রণ করবেন এমন একজন যাকে তারা চেনেন না, যাকে তারা ভোট দেননি, যিনি হয়তো সেই এলাকার মাটিও চেনেন না,
যাকে মনোনয়ন দিয়েছে দল, জনগণ নয়। এই মানুষগুলোর কাছে তাহলে ভোটের মানে কি, গণতন্ত্রের মানে কি? যখন একজন ভোটার বুঝতে পারবেন যে তার ভোটটা আসলে কোনো কাজে আসে না, তখন তিনি ভোটে আস্থা হারান। আর যে জাতি ভোটে আস্থা হারায় সে জাতি অন্য পথ খোঁজে। সে অন্য পথে গণতন্ত্র থাকে না, স্থিতিশীলতা থাকে না, থাকে শুধু ক্ষোভ আর সংঘাত। বিএনপিকে একটি কথা মনে করিয়ে দেওয়া দরকার, হাসিনাও ভেবেছিলেন তার ক্ষমতা চিরস্থায়ী। প্রতিটি বিরোধী কণ্ঠকে দমন করেছিলেন, প্রতিটি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিলেন, জনগণের প্রতিটি রায়কে নিজের সুবিধা মতো ব্যবহার করেছিলেন। 15 বছর দেশ শাসন করেছিলেন, কিন্তু শেষটা কি হয়েছিল? হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়তে হয়েছিল। যে মসনদকে তিনি অটল মনে করেছিলেন সেটা একদিনেই ধুলোয় মিশে গিয়েছিল। ইতিহাস এই শিক্ষাটাই বারবার দেয়, কোনো শাসক চিরকাল থাকে না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। যে শাসক ভুল করে তার কৃতকর্মের পরিণতি দেশকে বহন করতে হয় দীর্ঘকাল। বিএনপি এখনো সময় পেয়েছে, এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার সুযোগ এখনো আছে। গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়ার, জনগণের রায়কে সম্মান করার, বিরোধীদের তাদের নির্বাচিত এলাকায় কাজ করতে দেওয়ার সুযোগ এখনো আছে। কিন্তু যদি এই পথেই চলতে থাকে বিএনপি, তাহলে পরিণতির জন্য বেশি দিন অপেক্ষা করতে বেশি দিন সময় লাগবে না। পতন বলে কয়ে আসে না, হাসিনার ক্ষেত্রেও আসেনি, বিএনপির ক্ষেত্রেও আসবে না। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।